গুরুদেবের রেখাচিত্র আর 4 পংক্তির নিবেদনে শুরু হয়েছে সলিল চৌধুরীর 43-এর নোট বই। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আঞ্জনা আঞ্জনিয়া। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আমার চিন্তার জগতে ওর চেয়ে আপনজন আমার আর কেউ নেই। যখন মারা গেলেন তখন আমি বঙ্গবাসী কলেজের সেকেন্ড ইয়ার আইএসসির ছাত্র, 17 বছরের তরুণ। সারা কলকাতা ভেঙে পড়া সেই মৃতদেহের প্রসেশন দেখলাম, আর লাউডস্পিকারে বাজছিল তার কণ্ঠের বহুদিন মনে ছিল আশা, ধরণীর এক কোণে রহিবে আপন মনে। আমি একটি বাড়ির রকে বসে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদলাম। সেই আমার সচেতন জীবনের প্রথম আত্মীয় বিয়োগ। অসম্পূর্ণ আত্মজীবনী, জীবন উজ্জীবনে এক জায়গায় সলিল চৌধুরী লিখছেন, রবীন্দ্রনাথ যখন আমার জীবনে এলেন তখন আমি ক্লাস 8-এর ছাত্র। স্কুলে প্রাইজ পেয়েছিলাম সঞ্চয়িতা আর গল্পগুচ্ছ 2 খণ্ড। রবীন্দ্রনাথ পড়ার পর মনে হলো এতদিন যা পড়েছি সব জলো। তার কবিতা আবৃত্তি করেই আমি রিসাইটেশনে ফার্স্ট হয়েছিলাম বহুবার। পাগলের মতো এর ওর তার থেকে চেয়ে কিংবা লাইব্রেরি থেকে জোগাড় করে অনেক রাত জেগে জেগে পড়তাম। এক একটা কবিতা বারবার পড়ে খুঁজতে চাইতাম যেন ওর জাদুটা কোথায় লুকিয়ে আছে। তখন আমি 13-14 বছরের কিশোর, তবু তার অসম্ভব পরিশীলিত রিফাইন্ড মনকে যেন বুঝতে পারতাম। কেন জানি না, তাকে আমার পরম আত্মীয় মনে হতো। জীবনে যদিও কোনোদিন তাকে কাছ থেকে দূর থেকে দেখারও সৌভাগ্য হয়নি, মনে হতো আমার চিন্তার জগতে ওর চেয়ে আপনজন আমার আর কেউ নেই। যখন মারা গেলেন, সলিল চৌধুরী বলেন, সেই আমার সচেতন জীবনের প্রথম আত্মীয় বিয়োগ। কাউকে না বলে 1 মাসের অশৌচ নিলাম। তখনও দাড়ি গোঁফ ভালো করে ওঠেনি, কামাবার প্রশ্নই ছিল না। কিন্তু খালি পায়ে কলেজে আসতাম, মাছ মাংস খেতাম না। তখন আমি গ্রাম থেকে ডেইলি প্যাসেঞ্জারি করতাম। বেলেঘাটা অর্থাৎ শিয়ালদহ সাউথ স্টেশন থেকে খালি পায়ে হেঁটে বঙ্গবাসী কলেজ পর্যন্ত কলকাতার পিচগলা রাস্তায় আসতে পায়ের পাতায় ফোসকা পড়ার মতো হতো। কিন্তু ওটুকু কষ্ট আমার সবচেয়ে প্রিয়জনের জন্য করছি ভেবে ভালোই লাগতো। তিনি বলেন, মনে আছে দিদিমা বা মামারা কেউ আমাকে কিছু বলেননি, শুধু অবাক হয়ে বোঝবার চেষ্টা করতেন কি দুঃখ আমার জীবনে ঘটল। সে কথা তাদের বোঝাবার আমার কোনো উপায় ছিল না। রবীন্দ্র উত্তর পর্বের একদম গোড়ার দিকে শিল্প সাহিত্যের সৃজনবোধে জারিত তরুণ বঙ্গমননে তার মোহাচ্ছন্নতা একরকম স্বাভাবিক নিয়মেই এসে দাঁড়িয়েছিল। সলিল চৌধুরীও এর ব্যতিক্রম ছিলেন না। কিন্তু রবীন্দ্রনাথকে পরম আত্মীয় মেনে অশৌচ পালন হয়তো খানিক ব্যতিক্রমী। রবীন্দ্রনাথের পরলোক গমনের 2 বছরের মাথায় অর্থাৎ 1943-এ সলিল চৌধুরী ছোট্ট একটি নোট বইয়ে লেখালেখি শুরু করেন, প্রায় ডায়েরি লেখার ঢঙে। পারিপার্শ্বিক দেশকাল তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও মহামন্বন্তরের ধাক্কায় এলোমেলো। বামপন্থী সাংস্কৃতিক আন্দোলনে ততদিনে সামিল হয়ে গেলেও কলেজ ছাত্র সলিল আনুষ্ঠানিকভাবে গণনাট্যের কর্মী হয়ে ওঠেননি। সক্রেটিসের ভার্চিউ ইজ নলেজের উদ্ধৃতির ব্যবহারে তার রত্নকোষ, যা নোটবইয়ের শিরোনাম ছিল, আরম্ভ হলেও এক্ষেত্রেও নিজের মননকে
একান্তভাবে গড়ে তোলার এই অনুশীলনে সলিল চৌধুরী একদম সূচনায় সেই রবীন্দ্রনাথেই মিশিয়েছিলেন নিজেকে। ফাউন্টেন পেনে গুরুদেবের রেখাচিত্র আর তার প্রতি 4 পংক্তির এক নিবেদনে স্পষ্টতই যেন তা সৃজন উন্মুখ এক সত্তার অপার প্রশ্রয় প্রাপ্তির স্বীকারোক্তি। যে রবীন্দ্রনাথ লিখেছিলেন, আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া, বুকের মাঝে বিশ্বলোকের পাবি সারা, তেমনি সমগোত্রীয় বিশ্ববোধে উদ্বুদ্ধ সলিল উত্তরকালে লিখবেন, এবার আমি আমার থেকে আমাকে বাদ দিয়ে অনেক কিছু জীবনে যোগ দিলাম। সেই সময় সলিল চৌধুরী পড়াশোনা সূত্রে থাকতেন হরিনাভিতে, মাতুলালয়ে। এতক্ষণ পর্যন্ত যে প্রতিবেদনটি তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম বন্ধুরা, তার জন্য সলিল চৌধুরীর সুযোগ্যা কন্যা অন্তরা চৌধুরী এবং অপু দেয়ের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করলাম। গুরুদেবের প্রতি প্রত্যেকটি বাঙালির কৃতজ্ঞতার শেষ নেই। তিনি আমাদের হৃদয়ে, মননে, চিন্তায় সর্বদা বিরাজমান। তাই তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন প্রতিনিয়তই করে চলেছি আমরা। প্রখ্যাত সুরকার সলিল চৌধুরীর প্রতিও শ্রদ্ধা জানিয়ে আজকের এই ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে তোমাদের মতামত অবশ্যই জানিও। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।